মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। সমাজে অরাজকতা আর দুর্নীতির মাত্রা ছাড়ালে আমাদের এমন এক চরম পরিস্থিতির শিকার হতে হবে যেখানে সাধারণ জীবনযাপন করা দুর্বিষহ হয়ে উঠবে। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন সকাল সকাল আপনি পার্কে বেড়াতে গেছেন, ঠিক এমন সময় কোথা থেকে এক আততায়ী উদয় হয় এবং তার বন্দুকের নলটি আপনার মাথায় সোজা সুজি ধরা। এই মুহূর্তে আপনি কি করতে পারেন ভাবলেন? চলুন শুনে নি গোয়েন্দা গোবর্ধনের ঠিক এই পরিস্থিতি মোকাবিলা করার কাহিনী। নমস্কার, আমি আসঞ্জন। রহস্যের অন্ধকারে আজকের নিবেদন সুকান্ত দাসের কলমে গোয়েন্দা গোবর্ধন সিরিজের প্রথম পর্ব, গোয়েন্দা সাবধান। দুদিন হলো মুম্বাইতে এসেছি আমার কাজের জন্য। যে অফিসে যেতে হয়েছে তারই আশেপাশে বাড়ি ভাড়ার কয়েকটা খোঁজ পেয়েছি, কিন্তু তার ভাড়াটা অনেক বেশি। এত ভাড়া দিয়ে এখানে থাকলে বোধহয় আমার মাসের স্যালারিটুকু শেষ হয়ে যাবে। আর শুধু তাই নয়, মুম্বাইয়ের মতো শহরের সমস্ত জিনিসপত্রের যা দাম তা দেখেই আমার হার্ট অ্যাটাক হতে আর একটু বাকি ছিল। কত শুনেছিলাম মুম্বাইয়ের কথা, কিন্তু এখানে আসার পর বুঝতে পারলাম ওই বাইরে থেকে যেমনটা মনে হয় ভেতরটা কিন্তু তেমনটা নয়। তবে যে কাজে আমি এসেছি সেটা একবার ভালোভাবে করে উঠতে পারলে আমার কাজের উন্নতির আশা রয়েছে। তাহলেই টাকাও হবে আর তখন থাকার জায়গার একটা ব্যবস্থাও এখান থেকে হয়ে যাবে। কিন্তু অন্তত বছর দুয়েক আমাকে তার জন্য কাজ করতে হবে। কিন্তু এই মুহূর্তে একটা বাড়ি ভাড়া যে না পেলেই নয়। একটা সস্তার হোটেলেই 3 দিনের জন্য থাকার ব্যবস্থা করেছিলাম। সত্যি বলতে যে অফিসে কাজের জন্য এসেছি সেখানকারই একজন এই ব্যবস্থাটা করে দিয়েছিল। এই দুদিনে যতটুকু বুঝতে পেরেছি, এই মুম্বাইতে কেউ কারুর কথা ভাবে না। তারপরে সবাই নিজেরটুকু নিয়ে ব্যস্ত। নেহাত আমার চাকরির জন্য এই অফিসের সবার সাথে মিশতে হবে, তাই বোধহয় ভদ্রলোক আমায় একটু অনুগ্রহ করে এই সস্তার হোটেলটা দেখিয়ে দিয়েছিলেন। তবে সস্তার হোটেল যেমন হয় তেমনই অবস্থা ঘরের। ছাদে ফাটল ধরেছে, দেওয়ালের রং কতদিন আগে বদলানো হয়েছে তা বোঝা যায় না। ঘরেও তেমন কিছুই নেই, তবুও কোনো রকমে চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু আজ একজন দালালের কাছে একটা বাড়ির কথা জানতে পেরেছি। বাড়িটা আমার অফিস থেকে বেশি দূরেও নয়, তবে সমস্যাটা হলো একটু ভেতরের দিকে। ধারাবি বস্তি যেখানে রয়েছে তার কাছাকাছি হেঁটে গেলে মিনিট 10 লাগবে সেখান থেকে। বাড়িটা থেকে আমার অফিস হেঁটে গেলে মিনিট 20, কারণ গাড়ি ভাড়ার টাকাটা বাঁচানো মানে আমার একটা আলাদা সাশ্রয়। তাই জন্যই দালাল যখন আমার হোটেলের দরজায় এসে ধাক্কা দিল, ঠিক তখনই বাইরে বেরিয়ে পড়লাম। বললাম, ও আপনি ঘর দেখানোর জন্য এসেছেন তো? जल्दी जल्दी चलिए, ज़्यादा टाइम नहीं है मेरे पास। आपको रूम दिखा के मुझे पैसा रेडी रखना। না না, আপনাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, বা আপনার সঙ্গে যা কথা বলা হয়েছে আমি সেটাই দেব আপনাকে। কিন্তু হ্যাঁ, একটু ভালো করে ঘরটা দেখাবেন। বুঝতেই পারছেন একা থাকি। খুব সুন্দর ফ্যামিলি আছে, একটা লোক আর তার বউ, আর কেউ না। একটা কাজের লোকও আছে ওদের, তবে ওরা কিন্তু একটু দেখে শুনে লোক রাখবে। আপনি খবরের কাগজে রিপোর্টারের কাজ করেন, সেই কথা বলতে ওরা আচ্ছা বাকি কথা ওখানে গিয়ে হবে। এখন ছাড়ুন তো, এই যে নিয়ে যাচ্ছি তার কমিশনটা। এখানে সব কিছুতেই পয়সা ছাড়া কোনো কথাই নেই। বাধ্য হয়েই 200 টাকা দিতেই হলো লোকটাকে। তারপর বেরিয়ে এসে লোকটার সঙ্গে চললাম। প্রায় মিনিট 20 গলিগালা এদিক ওদিক সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমায় নিয়ে গিয়ে একটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় আমরা এসে পড়লাম। তবে ফাঁকা মানে পরিষ্কার নয়, ফাঁকা মানে এই ঝঞ্ঝাট জ্যাম এই সমস্ত থেকে একটু মুক্ত জায়গা।
তারপরেই ওখান থেকে ভেতরের দিকে একটা ছোট্ট রাস্তা ভেতরের দিকে সরু হয়ে চলে গেছে। সেই রাস্তা পেরিয়ে খানিকটা এসে বাড়িটার সামনে দাঁড়ালাম। বেশ পুরনো দিনের একটা বাড়ি, একদম রাস্তা ঘেঁষে বাড়ির প্রাচীর। রাস্তা থেকেই দোতলার ব্যালকনিটাও দেখা যায়। লোহার বড় দরজা, সেই দরজার সামনে একটা কলিং বেল লাগানো। লোকটা সেই কলিং বেল টিপতেই ভেতরের দিক থেকে একটা মিউজিক শোনা গেল। তারপরেই একজন কাজের লোক, মনে হয় কাঁধের ওপর একটা লাল রঙের গামছা ফেলে হন্তদন্ত হয়ে দরজার কাছে এসে বলল, इसको चाहिए। गोवर्धन बाबू है, उसको जाके बोलो मेरा आने का। ओ अच्छा अच्छा, आप हो दलाल, रूम दिखाने के लिए आया है? हाँ, দালাল মাথা নাড়াতে লোকটা ভেতরের দিকে চলে গেল। আবারও একটু পরে সে বাইরের লোহার দরজাটা খুলে আমাদের ভেতরে ঢুকতে বলল। ভেতরে ঢুকেই বুঝতে পারলাম বাড়ির সামনের দিকটা ছোট্ট একটা বাগান রয়েছে। বাগানে দু একটা ফুলের গাছ বাড়িটার চারপাশে ও বেশ কিছু জায়গায় লাগানো। মুম্বাই শহরে বড় রাস্তা কিংবা বড় বড় ফ্ল্যাটের কাছাকাছি এমন দৃশ্য খুব একটা চোখে পড়ে না, তাই জন্যই জায়গাটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। লোকটার পিছু পিছু আমি আর সেই দালাল আস্তে আস্তে উঠে গেলাম একতলায়। সিঁড়ি দিয়ে ওপরে উঠে দোতলার দরজার কাছে গিয়ে চাকরটা আমাদের দাঁড়াতে বলল। ভেতরে ঢুকে একটু পরেই দালাল আমায় ইশারায় ভেতরে ডাকতে আমিও ঘরের ভেতর ঢুকে পড়লাম। ঘরের ভেতরে ঢুকে যেটা দেখলাম তার জন্য কিন্তু আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একজন লোক টেবিলের উল্টো দিকের চেয়ারে বসে রয়েছে। আমাদের ঢুকতে দেখে সে উঠে দাঁড়ালো। তারপরেই হাত জড়ো করে আমাকে নমস্কার করলো। আমার দিকেই তাকিয়ে বলল, अब यार रहने के लिए হ্যাঁ, আসলে আমারই একটা থাকার জায়গার প্রয়োজন ছিল। কথাটা বলেই তার দিকে তাকালাম। তারপর তাকে দেখে আমরা বুঝতে পারলাম সে হয়তো হিন্দি বুঝতে পারবে। বাংলা কি আদেও বুঝতে পারছে? হয়তো বাংলা বুঝবে না। লোকটা বোধ হয় আমার মনের কথাটা বুঝতে পেরেছিল, তাই জন্যই সামান্য হেসে চেয়ারে বসতে বসতে বলল, আপনি বোধহয় আমি দেখে মনে করলেন আমি শুধু হিন্দিটাই বুঝতে পারবো, তবে আপনার চিন্তা নেই, বাংলা আমি যেমন বুঝতে পারি তেমন বলতেও পারি। তার এই কথা শুনে বড় স্বস্তি পেলাম। এখানে অফিসের কাজে দু একজন ছাড়া বাকি সকলেই হিন্দিতে কথা বলে। আমার সুবিধের জন্য দু একজন বাংলা হিন্দি মিশিয়ে বললেও কেমন যেন জগা খিচুড়ি বলে মনে হয়। তাই লোকটা যখন পরিষ্কার বাংলা বলল তখন আমি বেশ খুশি হয়েই সামনের চেয়ারে বসে পড়লাম। বললাম, হ্যাঁ, সুবিধাই হলো আপনি বাংলাটা বোঝেন। তা আপনি কি এই বাড়িতেই, মানে এখানেই ভাড়ার কথা বলেছিলেন? হ্যাঁ, আপনার নামটা কি যেন? অজয়? আমার নাম অজয় বিশ্বাস। আমি একজন জার্নালিস্ট। কলকাতাতেই ছিলাম, এখন বছর খানেকের জন্য এখানে এসেছি একটা বেশ বড় প্রজেক্টের কাজ করার জন্য। যদি সেটা ভালোভাবে হয়ে যায় তাহলে এখান থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আর যদি না হয় তাহলে। আচ্ছা শিবরামবাবু, এখন আসতে পারো। ভদ্রলোকের সঙ্গে যা কথাবার্তা বলার না হয় আমি বলে নিচ্ছি, আর তোমার সঙ্গে যা কথা হয়েছে সেটা তুমি পেয়ে যাবে, চিন্তা নেই। দালাল লোকটা আমার বেশ তাড়া দিচ্ছিল আসার সময়, তবে এখানে কিন্তু দেখলাম চুপ করে একটা চেয়ারে বসেছিল। আমার সামনের লোকটার কথা শুনে বলল, अब ठीक है सब, आप मुझे याद करना अजय बाबू, कोई तकलीफ हो तो। বলে লোকটা চলে গেল। আমার কি যেন একটা মনে হলো, ভদ্রলোক দালালকে পাঠিয়ে দিল কেন? বাড়ি যে আমার পছন্দ হবেই, তাছাড়া যদি কোনো সমস্যা হয়। একটু পরেই সে কাজের লোকটি দু কাপ চা নিয়ে ঘরের মধ্যে এসে ঢুকল। আমারও সেই ভদ্রলোকের সামনে চা রাখতেই ভদ্রলোক বলে উঠলেন, নিন অজয়বাবু, চা খান, তারপরে আপনাকে ঘরটা দেখিয়ে আনছি। আশা করি আপনার কোনো অসুবিধা হবে না, কারণ মুম্বাইতে এমন একটা নিরিবিলি জায়গা আপনি আপনার কাজের জন্য পাবেন না। তাছাড়া আপনার অফিস তো এখান থেকে বেশি দূরে নয়, প্রায় 20 মিনিটের পথ। ও বাহ, আপনি আমায় চেনেন তাহলে? একদমই না, তবে আপনি বললেন আপনি এখন জার্নালিস্ট, নিশ্চয়ই মুম্বাইতে তেমনই কোনো কাজে এসেছেন। আর আপনার পকেট থেকে যে এনভেলপটা উঁকি মারছে তাতে যে নামটা লেখা রয়েছে সেই অফিসটা আমি ভালোভাবেই চিনি। এখান থেকে অফিসটা মিনিট 20 পথ।
ওখানে খবরের কাগজ এবং খবর সংক্রান্ত অনেক কাজকর্ম হয়ে থাকে। ওনার কথা শুনে একটু হাসি পেল। সত্যি আমার পকেট থেকে অফিসের একটা খাম উঁকি মারছে। অফিসের লেভেলটাও তাতে লাগানো রয়েছে। চোখের দৃষ্টির তারিফ না করে পারলাম না এই ভদ্রলোকের। তারপরে তিনি বললেন, দেখুন, এই বাড়িটায় আমি নিজেও কিন্তু খুব বেশি দিন হলো আসিনি। এখানে বছরখানেকের কাছাকাছি ধরতে পারেন। আর বুঝতেই পারছেন, আমি আর আমার স্ত্রী একা থাকি। এটি কাজের লোক রয়েছে, তবে উপরের তলাটা একরকম ফাঁকাই পড়ে থাকে। তাই একজন কাছাকাছি থাকবে, তাছাড়া কিছু ভাড়াও আসবে। তাই দুটো কারণে বাড়িটা ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে ভাড়াটে আমার পছন্দ না হলে রুমও দেব না, এটাও বলে রেখেছিলাম। এবারে আমি যেন একটু দমে গেলাম। যদি ভদ্রলোকের আমাকে পছন্দ না হয়, তাছাড়া জার্নালিস্ট, রিপোর্টার এই সমস্ত কাজে অনেক ঝুঁকি থাকে। এই কারণেই অনেকেই বাড়ি ভাড়া দিতে চায় না। শুধু কি এখানে কলকাতাতে আমার এই কারণে কতবার ঝামেলায় পড়তে হয়েছে। আমি তাই জন্যই বললাম, দেখুন, আমি যে কাজে রয়েছি তাতে কিন্তু একটু ঝুঁকি রয়েছে। মানে আমি যে তাড়াতাড়ি সবসময় বাড়ি ফিরে আসতে পারবো কিংবা প্রত্যেক দিনই যে বাড়ি ফিরবো তেমন সম্ভাবনা কিন্তু সবসময় থাকে না। আর বুঝতেই পারছেন, এমন একটা পেশা বেছে নিয়েছি যাতে ঝুঁকি তো রয়েছে আপনার কিংবা আপনার পরিবারের। তাতে ভদ্রলোক হাসলেন। তার হাসির মানেটা তখন আমি ঠিক বুঝতে পারিনি। বুঝতে পেরেছিলাম প্রায় মাসখানেক পরে। আপনি তো জার্নালিস্ট, আপনার কাছে অনেক খবরই আছে। আচ্ছা, এই মুম্বাইয়ের ধারাবি বস্তির ব্যাপারে আপনি কি জানেন? ভদ্রলোকের কথায় আমি এবারে বেশ নড়ে চড়ে বসলাম। আমার পরনে একটা হলদে রঙের শার্ট, নিচে ফর্মাল প্যান্ট। ফিটফাট সেজেই আমায় সবসময় থাকতে হয়। এখানে যেহেতু নতুন এসেছি তাই আর কি। মাথায় লম্বা চুল ব্রাশ করে আছড়ানো, আর কাঁধে ব্যাগ। ঘরে ঢুকেই একবার আয়নায় দেখে নিয়েছিলাম নিজেকে। সেই সঙ্গে ভদ্রলোকের দিকে চোখও পড়েছিল একবার। ভদ্রলোকও কিন্তু বেশ ছিমছাম। একটা ঘরোয়া কায়দায় পরা ধুতি, গায়ে একটা সাদা রঙের পাঞ্জাবি, মাথায় চুল পাতিয়ে আছড়ানো, কিন্তু বেশ লম্বা চুল। খানিকটা পেছনে আর খানিকটা সামনের দিকে ঝুঁকে পড়েছে। কিন্তু এতক্ষণ আমি খেয়াল করিনি। এবারে খেয়াল করলাম সামনের টেবিলের উপর রাখা রয়েছে একটা বড় সড়ো অ্যাস্ট্রে। তার পাশেই রাখা রয়েছে একটা সিগারেট রাখার বাক্স। ভদ্রলোক সিগারেটের বাক্সটা খুলে একটা সিগারেট আমার দিকে অফার করে বললেন, সিগারেটে আপত্তি নেই নিশ্চয়ই? আমি সামান্য হেসে হাত বাড়িয়ে সিগারেটটা নিলাম। বেশ ভালো ব্র্যান্ডের সিগারেট। তারপর ভদ্রলোক নিজে একটা সিগারেট ধরিয়ে আমার দিকে কৌতূহলের দৃষ্টিতে তাকাতেই বললাম, যতদূর শুনেছি ধারাবি বস্তি নাকি গোটা এশিয়ার সবচাইতে বড় একটা বস্তি। এখানে অনেক লোকজন থাকে, প্রায় সংখ্যাটা প্রায় 6 লাখের কাছাকাছি। তবে জায়গাটা বেশ ঘিঞ্জি আর নোংরা। এমন কিছুই নেই যেটা ধারাবি বস্তিতে হয় না বা সেখানকার লোকজনরা করে না। সোজাভাবে বলতে গেলে মুম্বাইয়ের যত সব শ্রমিক মজুরজন রয়েছে তারা ওখানেই সব থাকে। এটা খারাপ জানেন না, তবে আরও একটা ব্যাপার, সেটা অবশ্য আপনার জানার কথা নয়। ধারাবিতে কিন্তু খুন খারাপই হয় খুব বেশি। এমনকি এখানকার পুলিশ এখানে কিছুই করতে পারে না। তবে বেশ বছর দুয়েক ধরে ওখানে একটা বড় অপরাধের চক্র সক্রিয় হয়ে উঠেছে। তবে সেসব কথা আপনি জানতে পারবেন। যেহেতু আপনি জার্নালিস্ট, আপনার এখতিয়ারেই সমস্ত কাজ পড়বে। আসুন একবার ঘরটা দেখি। ভদ্রলোকের সাথে উঠে গেলাম ওপরের দিকে। সিগারেটটা শেষ হয়ে গিয়েছিল। সিঁড়ি দিয়ে উঠে যে ঘরে আমরা বসেছিলাম সেটাই সামনে পড়ে। মাঝে আরেকটা ঘর, তার পাশে আরো একটা ঘর। শেষের ঘরটা ভদ্রলোক আমায় দেখালেন। বেশ বড় ঘর। বিছানা ঘরের এক পাশে রয়েছে আর একটা আলনা এবং আলমারি। মোটামুটি সমস্ত কিছুই রয়েছে সেখানে। ভদ্রলোক এবারে বললেন, দেখুন, আপনি এখানে এসে গোটা বাড়িটাই ভাড়া করেছি। ওপরে এক ভদ্রলোক থাকতেন, তিনি আমি আসার আগেই চলে গিয়েছিলেন। এই যে আলমারি, বিছানাপত্র সব কিছু এখানকারই। আসলে এই বাড়িটা, মানে এখানে যে থাকতো তার, বিশেষ কারণে এই জিনিসগুলো এখানে রয়েছে। আপনি আপনার মতো কাজে লাগাতে পারবেন। মাঝেও একটা ঘর রয়েছে, সেটা আপনাকে দিতাম, কিন্তু ওখানে বেশ কিছু জিনিসপত্র রাখা রয়েছে। তো পরে যদি প্রয়োজন হয় তাহলে ঘর আপনি বদলে নিতে পারবেন। ওপরের তলায় দুটো ঘরই আপনাকে ছেড়ে দেব। তবে যে ঘরে আমরা বসেছিলাম ওটা আমার কাজের ঘর।
ওটা ছাড়তে পারবো না। আমি ব্যালকনির কাছে তাকিয়ে দেখছিলাম। সামনের দিকে বড় রাস্তা চলে গেছে। ডান দিকের ব্যালকনি দিয়ে তাকালেই পাশে খানিকটা ফাঁকা জমি। পাঁচিল পেরিয়ে ওপাশে আরো একটা বাড়ি দেখা যায়। ঘরের পেছনের দিকের খোলা জানলাটার পেছনের পাঁচিল এবং তার পেছনে একটা ছোট্ট মাঠ। দৃশ্যটা খুব একটা খারাপ না। জানলা এবং ব্যালকনি দিয়ে সুন্দর ফুরফুরে হাওয়াও আসবে। তাছাড়া মাঝের ঘরটা যে আমার প্রয়োজন এমন তো কোনো ব্যাপার নয়। আমার মাথা গোজার মতো একটা জায়গা আর সামান্য জিনিসপত্র থাকলেই হলো। কিন্তু খাওয়ার ব্যাপারটা, বললাম, দেখুন, আমার এই একটা ঘরই হয়ে যাবে, দুটো ঘর লাগবে না। তবে আমার একটা সমস্যা আছে, ওই খাওয়ার ব্যাপারটা। আসলে ব্যাপারটা হলো যে সারাদিন আমায় বাইরেই থাকতে হবে। বাইরে দিনের বেলাটা কিছু খেয়ে নিলাম, কিন্তু রাতের বেলাটা যদি ফিরে এসে মানে আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি। সেটা নিয়ে অসুবিধা হবে না। তবে আমার স্ত্রীর রান্নার হাত কিন্তু খুব একটা ভালো নয়। তাতে যদি আপনার অসুবিধা না থাকে তাহলে। হ্যাঁ, আমি যেন চাঁদ হাতে পেলাম। এতক্ষণ পর্যন্ত ভদ্রলোকের সাথে কথা বলে বেশ ভালোই লাগছে। সমস্ত ব্যবস্থাই মোটামুটি ভালো। এখনই গিয়ে হোটেল থেকে চলে এলে হয়, তাহলে আরো একটা দিনের হোটেল ভাড়াটা বেঁচে যাবে। এবারে আমি আসল কথাটা জিজ্ঞেস করলাম, বলছি, আপনাকে ভাড়া কেমন কি দিতে হবে? মানে এই সবে নতুন চাকরিতে ঢুকেছি, এখনো তো সেভাবে, বুঝতেই পারছেন, নতুন জায়গা, সবকিছুই নতুন। গোবর্ধনবাবু দাঁড়িয়ে ঘরের দরজায় তালা দিতে দিতেই বললেন, অজয়বাবু, ভাড়া নিয়ে আপনি এক্ষুনি চিন্তা করবেন না। আসুন না, আস্তে আস্তে গুছিয়ে নিন, তারপর দেবেন। আমার ঘর তো এমনিতে ফাঁকাই পড়ে থাকে। আপনি আসুন, যেটা ভালো মনে হবে দেবেন, আমার কোনো আপত্তি নেই। যাক, এবারের মতো নিশ্চিন্ত মনে হোটেলে ফিরে আসলাম। হোটেল থেকে জিনিসপত্র নিয়ে 2 ঘন্টার মধ্যে একটা গাড়ি ভাড়া করে গিয়ে পৌঁছলাম সেই ভদ্রলোকের বাড়িতে। ও হ্যাঁ, ভদ্রলোকের নামটা ঠিকভাবে জানানো হয়নি। ওনার নাম গোবর্ধন, কিন্তু ভদ্রলোক আমায় তার পদবিটা বলেনি। যদিও এটাই বলেছিল যে তার স্ত্রীর নাম ঝিমলি, তারা রাজস্থানের কাছাকাছি থাকত। তারপর সেখান থেকে কলকাতায় এসেছিল। কলকাতায় থেকে এখন মুম্বাইতে একটা বিশেষ কাজে রয়েছে, কিন্তু কি কাজ সেটা ভদ্রলোক আমায় তখনও বলেনি। আমি সেদিন বিকেলের মধ্যে ফিরে গিয়েছিলাম। সন্ধ্যার মধ্যে কোনো রকমে ঘরটা গুছিয়ে নিয়ে ভদ্রলোকের কাজের লোকটির হাতের 1 কাপ চা খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। অফিস থেকে সেই দিনটার জন্য ছুটি নিয়েছিলাম। পরদিন থেকে নতুন করে কাজ শুরু করব, এমনটাই মনে মনে ভেবে রেখেছিলাম। তবে এরপর যে আমার গল্পটা এভাবে মোড় নেবে সেটা বুঝতে পারিনি। তখনও আমি চিনতে পারিনি গোবর্ধন বাবু নামের ওই আপাত সহজ সরল সাদাসিধে লোকটাকে। সেদিন রাত্রে কিন্তু আর কারো সঙ্গে দেখা হলো না। রাতের খাবার ওই কাজের লোক রামলাল আমার ঘরেই দিয়ে গিয়েছিল। তবে ভদ্রলোক একটু মিথ্যে কথা বলেছিলেন। তার স্ত্রীর রান্নার হাত খুব একটা খারাপ নয়। পরদিন সকালে তাড়াতাড়ি উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। রামলাল এসে চা দিয়ে গেল। আমি বললাম, আচ্ছা রামলাল, গোবর্ধন বাবু কি কাজ করেন? ও কথা সবাইকে বলা বারণ আছে। বাহ, তুমি তো বেশ ভালো বাংলা বলতে পারো দেখছি। আমি কলকাতায় ছিলাম। কলকাতায় দাদা বাবুর সঙ্গে আমার পরিচয় হয়। সেখানে বছর 4 বাবুর কাছেই কাজ করি। তারপর মুম্বাইতে আসার সময় বাবু এখানে নিয়ে চলে আসে। আচ্ছা রামলাল, ওই গোবর্ধন বাবুর স্ত্রী, ওনাকে তো কই দেখতে পেলাম না একবারও। বৌদিমণি রান্নাঘরে আছে, তবে এই সময়টা সে বাইরে আসে না। একেবারে দুপুরে খাওয়ার সময় দেখতে পাবেন। আপনি আজকে এই তাড়াতাড়ি ফিরবেন তো? আরো এই কথা ও কথার পর রামলাল চলে গেল। আমিও তাড়াতাড়ি চা খেয়ে বেরিয়ে পড়লাম। দোতলার সিঁড়ি দিয়ে নামার সময় নিচের দিকে একটা মেয়েলি গলা শুনতে পেলাম। গোবর্ধন বাবুর গলাও কানে এলো, কিন্তু আমার তখন দাঁড়াবার সময় পর্যন্ত নেই। তাড়াতাড়ি নেমে গেলাম নিচের দিকে, তারপরেই সোজা অফিস। বিকেলের দিকে
একটু তাড়াতাড়ি অফিস থেকে ছুটি হয়ে গিয়েছিল, আর কোথাও না গিয়ে তাড়াতাড়ি বাড়িতেই চলে এলাম। দেখি ব্যালকনির কাছে গোবর্ধন বাবু দাঁড়িয়ে রয়েছে। আমায় দেখে ওপর থেকে হাসি মুখেই বললেন, তাড়াতাড়ি ছুটি হয়ে গেল নাকি অফিস থেকে? আচ্ছা, তো অজয়বাবু, তো সন্ধ্যার দিকে আপনার কোনো কাজ আছে? নাহলে একটু বেরোতাম। আমি নিজ থেকে কোনো সাড়া দিলাম না। উপরে উঠে এসে নিজের ঘরে যাওয়ার আগে বললাম, তাহলে একেবারে খাওয়া দাওয়া করেই বেরোই। গোবর্ধন বাবু, যদি কোনো আপত্তি না হয়, দুপুরবেলা আসলে একদম কিছু খাওয়া হয়নি। রামলাল সঙ্গে সঙ্গে আমার ঘরে খাবার দিয়ে গেল। খাওয়া দাওয়া সেরে গোবর্ধন বাবুর সাথে বাইরে বেরিয়ে বুঝতে পারলাম তিনি টুকিটাকি জিনিসপত্র কিনবেন বলে বড় বাজারের দিকে এগিয়ে গেলেন। পরপর অনেকগুলো দোকান খুললাম, অনেক জিনিসপত্র দেখলাম। ভদ্রলোক দামাদামিও করলেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুই কিনলেন না। ভদ্রলোকের এমন আচরণের আমি কিছুই বুঝতে পারছিলাম না। ঘণ্টাখানেক এভাবেই ওই বড় বাজারটার কাছাকাছি ঘোরাঘুরি করে আমরা হেঁটে গেলাম ওই ধারাবি বস্তির দিকে। বস্তির বাইরের দিকে একটা ছোট্ট কাঠের ব্রিজ মতো রয়েছে, যেটা দিয়ে দুপাশের বড় অর্থাৎ আসল মুম্বাই শহরের সাথে ওই ধারাবি বস্তির একটা যোগাযোগ রয়েছে। তিনি ব্রিজের ধারে দাঁড়িয়ে ভেতরের দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। ততক্ষণে চারপাশে সন্ধে নেমে এসেছে। অন্ধকারে খানিকটা দূরের কিছু এদিকটায় দেখা যাচ্ছে না, অথচ উল্টো দিকে মুম্বাই শহরের রাস্তাঘাট এখনো আলোতে বেশ উজ্জ্বল। গোটা রাত সেই আলোগুলোই যেন রাতটাকে দিন করে তোলার চেষ্টা করে। ভদ্রলোক বললেন, অজয়বাবু, আচ্ছা, আপনি তো জার্নালিস্ট, কখনো অপরাধীর পেছনে ধাওয়া করেছেন? আমি এগিয়ে গিয়ে ভদ্রলোকের পাশে দাঁড়ালাম। বললাম, হ্যাঁ, ধাওয়া করতে গিয়ে একবার একটা বড় বিপদে পড়েছিলাম। উফ, সেইবার যা হয়েছিল না। বাড়ি ফিরে আপনার সেই গল্পটা শুনবো কিন্তু। আমি হেসে উঠলাম। ফেরার পথে ভদ্রলোক খাওয়ার জন্য বেশ কিছু চিড়ে ভাজা কিনে নিলেন। তারপর বাড়ি ফিরে দোতলায় ভদ্রলোকের সেই ঘরে বসে তেলে ভাজা খেতে খেতে আমাদের কথাবার্তা চলতে লাগলো। রামলাল এসে একবার চা দিয়ে গেল, কিন্তু ভদ্রলোকের স্ত্রীকে তখনও পর্যন্ত দেখতে পেলাম না। আমি আমার কথাই বলছিলাম, কিভাবে একবার সে অপরাধীর পেছনে রাতের অন্ধকারে ধাওয়া করতে গিয়ে তার গোটা দলের হাতে আমায় ধরা পড়তে হয়েছিল। ভাগ্যিস আমার সাথে থাকা বাকি লোকেরা কাছাকাছি থানা থেকে পুলিশ নিয়ে আসতে সক্ষম হয়েছিল। নইলে যে আমার কি হতো সেবার, তা ঈশ্বরই জানেন। ভদ্রলোক আমার কথা শুনে হাসলেন, বললেন, তাহলে আপনার জীবনটা বেশ রোমাঞ্চকর, তাই না? আচ্ছা, আপনি কি করে সব বুঝছেন বলুন তো? আর হ্যাঁ, আপনি কি কাজ করেন? এখন আর কিছুই করছি না আমি, তবে এখানে একটা বিশেষ কাজে এসেছি। সেটা যদি হয় তাহলে বোধহয় কাজ বাড়বে। গোপন কোনো কাজ? পুলিশের লোক নাকি? গোবর্ধন বাবু হাসলেন, বললেন, না না, তেমনও নয়। আপনাকে সময় হলে সব খুলে বলবো ওখানে। তবে কলকাতায় যখন ছিলাম তখন সেখানে এক দুধেই গোয়েন্দার সঙ্গে আমার বেশ পরিচয় ছিল। তাছাড়া তার সঙ্গে রাজস্থানে একবার একটা বিশেষ কাজে তার সাহায্য করেছিলাম আমি। আমি অবাক হলাম। কলকাতার গোয়েন্দা? কার কথা বলছেন ভদ্রলোক? তারপরেই হঠাৎ করে যেন নামটা মনে পড়ে গেল। তার কথাই কি বলছে গোবর্ধন বাবু? তিনি যেন আমার মনের কথা বুঝতে পেরে সামান্য হাসলেন। হাসলে তার মুখটা বড় অদ্ভুত বলে মনে হয়, যেন মনে হয় ওই দুটো উজ্জ্বল চোখ আর মুখের হাসির পেছনে অনেক কিছু লুকিয়ে রয়েছে। সে সময় ভদ্রলোকের দিকে তাকিয়ে থাকলে মনে হয় এই যে বাইরের ভদ্রলোককে যেমন মনে হচ্ছে, আসলে ভেতর থেকে তিনি তেমনটা নন। সেদিনের সন্ধ্যাটা কেমন ভাবে যেন কেটে গেল। পরদিন সকালে বেরিয়ে অফিস যাব, এমন সময় ভদ্রলোকের ওই দোতলার ঘরের সামনে আসতে দেখতে পেলাম একজন পুলিশ আমার দিকে পিঠ ফিরিয়ে বসে রয়েছে। ভদ্রলোক আমায় দেখতে পেয়ে সামনে বসে থাকা পুলিশ অফিসারকে বললেন, আরে অজয়বাবু, সুপ্রভাত। সুপ্রভাত। ডিউটিতে বেরোচ্ছেন নাকি? আচ্ছা, পরিচয় করিয়ে দিই, ইনি হলেন দাসবাবু, এখানকার পুলিশের উচ্চ পদস্থ অফিসার। আর দাসবাবু, ইনি হলেন অজয় রায়, এখানে নতুন এসেছেন, একটা নিউজ পেপারের কোম্পানিতে কাজ করেন। উনি একজন জার্নালিস্ট। ভদ্রলোক মুখ ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে নমস্কার করলেন।
ভদ্রলোকের মুখ দেখে এক মুহূর্তে চেনা যায় বাঙালি। মুখ তুলে সামান্য হেসে বললেন, কি সৌভাগ্য! গোবর্ধন বাবুর বাড়িতে জার্নালিস্ট, পুলিশ, এই সব মাথাগুলো যখন এক জায়গা হয়েছে তাহলে নিশ্চয়ই কিছু একটা হবে। আমিও ঘরে ঢুকলাম। পুলিশ অফিসার এমন কথা বললেন কেন, তাই বললাম, মানে সব মাথাগুলো একসাথে হবে বলতে? সে কি, যেখানে পুলিশ রয়েছে, জার্নালিস্ট রয়েছে, আবার গোয়েন্দাও রয়েছে, সেখানে কিছু যে একটা হবে এটা তো বাস্তবিক। আমি অবাক হয়ে গেলাম। ভদ্রলোকের কথায় গোয়েন্দা কোথায়? মনে হলো সে মজাই করছে আমার সাথে। আমি তাই বললাম, না না, আমি শুধুই জার্নালিস্ট, ওসব গোয়েন্দাগিরি টিরি আমার দ্বারা আসে না। শুধু শুধু ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো মানে আপনি শখের গোয়েন্দাগিরির কথা বলছেন, তাই না অজয়বাবু? কিন্তু যদি ব্যাপারটা শখের গোয়েন্দাগিরি না হয়, যদি পুলিশের হয়েই কেউ গোয়েন্দাগিরির কাজটা করে, তখন তো আর বনের মোষ তাড়ানো হচ্ছে না, তখন মোষ তাড়ানোর জন্য তো কিছু পাওয়া যাবে নাকি? আমি সামনের চেয়ারে বসে পড়লাম। আজ বিশেষ তাড়া নেই, তাই বললাম, ওই আর কি, পুলিশের যা কাজ, পুলিশের গোয়েন্দার তো তাই কাজ। সব দেখেছি মশাই, ঢের দেখেছি। ওসব কোনো কিছুই কিছু কাজে লাগেনি। কলকাতায় তো এত বছর কাজ করেছি, সমস্ত সব কিছুই দেখা আছে। আপনি ভুল করছেন। এই গোবর্ধন বাবু কিন্তু আর 5 জনের মতো নয়। আপনি জার্নালিস্ট, তারপর এখানে গোবর্ধন বাবুর বাড়িতে থাকেন, আপনি নিশ্চয়ই সবটুকু জানেন। তাই বলছি, বিশেষ কাজের জন্য গোবর্ধন বাবুকে কলকাতা থেকে আনা হয়েছে। তা আজ প্রায় বছরখানেক হয়ে গেল, কি তাই না গোবর্ধন বাবু? আমি অবাক হয়ে গেলাম। পুলিশ অফিসার কি এমন বিশেষ কাজের কথা বলছিলেন? সেটা কি এমনই গুরুত্বপূর্ণ কিছু? আমি ভালো করে চেয়ারে গুছিয়ে বসলাম। তারপর গোবর্ধন বাবুর দিকে তাকিয়ে বললাম, সে কি মশাই, আপনি এসব কিছু তো আমায় বলেননি? পুলিশ অফিসারের মুখটা কেমন যেন কাঁচুমাচু হয়ে গেল। তিনি বললেন, আপনি এসব কিছু বলেননি? এইটা বড্ড ভুল করে ফেললেন। ওনাকে বলেছেন, কিন্তু আর কাউকে এভাবে বলবেন না, তাহলে ব্যাপারটা অন্য কেউ হলে আমি আপনাকে আগেই থামিয়ে দিতাম। যাই হোক, এবার কাজের কথা বলুন। যে লোকের উপর নজর রাখতে বলেছিলাম তার উপর নজর রেখেছেন তো? আমি কিন্তু লোকটাকে কাল সন্ধ্যের দিকে ওই বড় বাজারের কাছে একবার দেখেছি। বড় বাজারের শপিং মলগুলোর কাছে বেশ কয়েকবার ঘোরাঘুরি করছিল। তারপর বোধহয় বুঝতে পেরেছিল কেউ ফলো করছে। আমি ছাড়া সেখানে আরও একজন ছিল আমার লোক। তার পিছু করে ওই বস্তির কাজ পর্যন্ত গিয়েছিলাম। আমার কিন্তু মনে হচ্ছে ওই বস্তির ভেতরেই ওদের আড্ডা রয়েছে। হ্যাঁ, সেটা যদি হয় তাহলে তো বড় সমস্যা হয়ে গেল। ওখানে অত লোকের মাঝখানের ভেতরে গিয়ে কাউকে খুঁজে বার করাটা সহজ ব্যাপার নয়। ওইসব কিছুই করতে হবে না। 4টে নাম আর ঠিকানা রয়েছে, তাদের উপর নজর রাখুন একটু, তাহলে বেরিয়ে আসবে। আর লোকটা কিছু বললো? না গোবর্ধন বাবু, অনেক চেষ্টা করলাম, কিছুতেই মুখ খুলতে চাইছে না। আপনি তো জানেন এরা ট্রেনিং দেওয়া, মরে যাবে কিন্তু মুখ খুলবে না কিছুতেই। একটা কাজ করুন, জিজ্ঞাসাবাদ করে কোনো কিছু পাওয়া যায়নি এমন একটা রিপোর্ট তৈরি করে ওকে ছেড়ে দিন। তারপর ছেড়ে দিয়ে পুলিশের একটা দল তৈরি করে রাখুন। থানা থেকে বেরিয়ে গেলেই তারপর আবার ধরুন, ধরে এমন কোথাও নিয়ে লুকিয়ে রাখুন যেখানে পুলিশ পৌঁছতে পারবে না। তাহলে আমাদের জিজ্ঞাসাবাদের ধরনটা বদলে যাবে। আশা করছি আমি কি বলছি সেটা আপনি বুঝতে পারছেন। এতক্ষণ ধরে চুপ করে শুনছিলাম। এবারে বললাম, সে কি, কিন্তু এটা তো অন্যায়। আপনি পুলিশের সঙ্গে কাজ করে এভাবেই পুলিশকে... অজয়বাবু, আপনি তো খবর নিয়ে কাজ করেন, বলুন তো কটা খবর সত্যি ছাপায় আর কটা খবর মিথ্যে? আরে সেগুলো তো আলাদা ব্যাপার। খবরের কাগজের কাজ কি আর চ্যানেলের টিআরপির জন্য এই সমস্ত করতে হয়? আপনি জানেন না অজয়বাবু, এই ধারাবি বস্তিতে এমন একটা দল লুকিয়ে রয়েছে যারা এই গোটা মুম্বাই শহরকে নিয়ে অনেক বড় প্ল্যান করছে। তাদের এই প্ল্যান প্রায় বছর 2-1 থেকে চলছে, আর তাই বছরখানেক হলো আমি এখানে এসে থাকতে শুরু করেছি ওদের খোঁজ করার জন্য। 26/11 কথা মনে আছে অজয়বাবু? তার চেয়েও বড়সড় কোনো প্ল্যান চলছে এখানে। গোবর্ধন বাবুর কথায় বেশ অবাক হয়ে গেলাম, কিন্তু আমার আর বেশিক্ষণ বসে থাকলে চলবে না। অনেকক্ষণই বসেছি, তাই বললাম, আচ্ছা এখন বেরিয়ে পড়ি, বুঝলেন? সন্ধেবেলা ফিরে না হয় আপনার কাছ থেকে গোটাটা শুনে নেব। আমি এখন চলি।
সরি মিস্টার দাস, আমায় উঠতে হচ্ছে। অফিসে গিয়ে নতুন খবর নিয়ে কাজ শুরু করলাম। পরের সপ্তাহ থেকে আমায় ফিল্ডে নেমে কাজ করতে হবে। এই সপ্তাহ গোটা ব্যাপারটা বুঝে নেওয়াটা দরকার। পলিউশন আর বেশ কিছু নিয়ম ভাঙা নিয়ে আমাদের এই প্রজেক্টটা নতুন করে তৈরি হচ্ছে। বিশেষ করে বড় বড় শহর যেখানে জনবসতি বেশি, সেদিকটায় পলিউশনটাও বেশি হয়। তাছাড়া কলকারখানা, গাড়ির ধোঁয়া, জল আরো অনেক কিছুই রয়েছে। এই সমস্ত নিয়েই লেগে রইলাম প্রায় বিকেল পর্যন্ত। তারপর যখন বেরিয়ে পড়লাম তখনই মনে পড়ল গোবর্ধন বাবু আর সেই পুলিশ অফিসারের কথা। তাহলে কি গোবর্ধন বাবু সত্যি কথাই বলছে? এখানে এসে তাকে খুব একটা বাইরে বেরোতে দেখিনি। যখনই তার ঘরের সামনে দিয়ে গেছি দেখেছি মন দিয়ে সে কাগজপত্র নিয়ে কিছু একটা করছে। মাঝে মাঝে লিখছে, না হয় খবরের কাগজ দেখছে। এমনকি কাজের লোককেও বলেছিল গোবর্ধন বাবু কি কাজ করে তাও বলা যাবে না। এদিকে কলকাতায় যার কথা গোবর্ধন বাবু বললেন সেটা যদি সত্যি হয় তাহলে তো। তবে গোবর্ধন বাবুর স্ত্রীর সঙ্গে তখনও দেখা হয়নি। সন্ধেবেলা গোবর্ধন বাবুর ঘরে বসবো এমনটাই ঠিক ছিল, কিন্তু একটা টেলিফোন আসাতে গোবর্ধন বাবু হন্তদন্ত হয়ে কোথায় যেন বেরিয়ে পড়লেন। আমি সঙ্গে যাব কিনা জিজ্ঞাসা করেছিলাম। তিনি আমায় বারণ করলেন। তিনি ফিরে এলেন অনেক রাত্রির দিকে। ততক্ষণে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। পাশের ঘরের টুকটাক শব্দ শুনে দরজা খুলে বেরিয়ে ভদ্রলোকের সামনে গিয়ে দেখি দরজাটা বন্ধ। একটা টোকা দিতেই ভেতর থেকে গোবর্ধন বাবু বললেন, দরজা খোলাই আছে, ভেতরে চলে আসুন। দরজা খুলে ভেতরে ঢুকে দরজাটা আবারও ভেজিয়ে দিলাম। বললাম, কি করে বুঝলেন যে আমি? কি সর্বনাশ, আপনার কাছে রিভলভার? কথা বলতে গিয়ে আমি থেমে গেলাম। ভদ্রলোক কোমরের কাছে রিভলভারটা গুজে নিচ্ছে। তার পোশাক এখন পরিবর্তন হয়ে গেছে। পরনে একটা কালো রঙের প্যান্ট, গায়ের জামাটাও সেই একই রঙের জামা, একটা টুপিও মাথায় রয়েছে। পকেটে রিভলভারটা গুজে নিয়ে পায়ের বুট জুতোর ফিতে বাঁধতে বাঁধতে বললেন, অপরাধী তো আমার সামনে আর খালি হাতে আসবে না, আসলে বন্দুক নিয়ে আসবে। তাই খালি হাতে তার সামনে যাওয়াটা বোকামি। কিন্তু আপনাকে দেখে তো এমন মনে হয়নি। কি মনে হয়েছিল? ঘরের মধ্যে থেকেই সারাটা দিন কাটাই, বাইরের জগতের সঙ্গে আমার খুব একটা সম্পর্ক নেই, তাই তো? সত্যি বলতে আমি এটাই ভেবেছিলাম, তাই জন্যই একটু লজ্জা পেলাম। ভদ্রলোক বললেন, আজকে রাতে একটা বড় লিড আছে, একজনকে ধরার সুযোগ রয়েছে, তাই বেরোতে হবে। রাতে কখন ফিরবো তা ঠিক নেই, তবে আমি বুঝতে পারছি আমার সম্পর্কে কিংবা আমার কাজকর্ম সম্পর্কে আপনার মনে কৌতূহলটা বাড়ছে। সঠিক সময় আপনাকে ঠিক জানাবো সবটা। আপনি এখন বসুন, আপনার বেরোনোর সময় হয়নি এখনো। আমরা বসে সিগারেট খেলাম। ভদ্রলোককে এখন যেন চেনাই যাচ্ছিল না। কালো পোশাকে যেন অন্ধকারে মিশে যাচ্ছিলেন। তিনি ঘরের আলোটা একবার নিভিয়ে দিয়ে বললেন, এবার ঠিক আছে, অন্ধকারে চটকটে চেনা না গেলেই হলো। ধারাবি সম্পর্কে আপনি যতটা বলেছিলেন তার বাইরেও ধারাবির আর একটা জগৎ আছে, কালো জগৎ। এই মুম্বাই শহরের মধ্যে ধারাবি হলো নিজের মতো আরও একটা শহর। তবে এই ধারাবি গোটা মুম্বাই শহরের বড় ক্ষতি করতে চলেছে, আর তার জন্য আমায় আজ রাতে বের হতে হবে। কিন্তু আপনি এভাবে একা যাবেন, মানে আপনার যদি কোনো ক্ষতি হয়? আরে চিন্তা করবেন না অজয়বাবু, আমার কোনো ক্ষতি হবে না। তাছাড়া আপনার নিজের তো এমন অভিজ্ঞতা আছে, আপনি চাইলে আমায় সঙ্গ দিতে পারেন, তবে এখন প্রয়োজন নেই। কয়েকটা দিন থাকুন, এখানে সমস্ত কিছু বুঝুন, তারপর যদি মনে করেন। আর আজকের অভিজ্ঞতাটা খুব একটা ভালো হবে না। একটু পরেই ভদ্রলোক বেরিয়ে গেলে আমি আমার ঘরে চলে এলাম। সামান্য কিছু কাজকর্মও ছিল, কালকের জন্য সেগুলো সেরে নিয়ে একটা নোট তৈরি করে যখন রাতে রামলালের দেওয়া খাবার খেয়ে ঘুমোতে গেলাম তখন বুঝতে পারলাম ঘুম আসতে চাইছে না। বারবার গোবর্ধনবাবুর কথাই মনে পড়ছিল। বারবার বেরিয়ে যাওয়ার সময় গোবর্ধনবাবুর ওই কালো পোশাক আর কোমরে গুজে রাখা রিভলভারটা আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ধারাবি বস্তি সম্পর্কে যতটা শুনেছি খুব একটা ভালো নয় জায়গাটা। সেখানে গেলে পুলিশের দলের সঙ্গে গোবর্ধনবাবু নিজেও যাবেন কাউকে ধরতে। যেদিন গোবর্ধনবাবুর সঙ্গে বড় বাজারের কাছে গিয়েছিলাম সেদিনের কথাগুলো বারবার মনে করার চেষ্টা করতে লাগলাম।
খানিকটা ভালো করে মনে করার চেষ্টা করতেই বুঝতে পারলাম ভদ্রলোক অকারণেই বারবার জিনিসপত্রের দাম জিজ্ঞেস করছিল এবং তার সাথে এই দোকান থেকে ওই দোকানে বারবার যাচ্ছিল। অর্থাৎ সে কারো উপর নজর রাখার জন্য এটা করছিল, কিন্তু কার উপর আর কেন? আর যে লোকটাকে ওরা ধরে রেখেছে সে কি করছে? বারবার মনে হচ্ছিল এই গোবর্ধন বাবুর সাথে থাকলে আমার কাজের উন্নতি খুব দ্রুত হবে। প্রথমত ভদ্রলোকের সঙ্গে পুলিশের যে বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে সেটা বেশ ভালোভাবেই বোঝা যায়। ওই পুলিশ অফিসার দাসবাবুর কথা যদি সত্যি হয় তাহলে কলকাতা থেকে তাকে এখানে পুলিশের কাজে আসতে হয়েছে। আর যদি সত্যিই তিনি গোয়েন্দা হন তাহলে তার বিভিন্ন খবরাখবর যদি আমি আমার মতো করে প্রজেক্টে লাগাতে পারি তাহলে সেটা আমার জন্য উন্নতিরই বটে। এই সমস্ত ভাবতে ভাবতেই অনেক রাত্রির দিকে ঘুম এসেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন রোববার, অফিস ছুটি। সকাল হতেই ব্রাশ করে চা খেয়ে ভদ্রলোকের দরজার কাছে গিয়ে ধাক্কা দিতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। ব্যালকনির সিঁড়ির কাছে দাঁড়িয়ে রামলালকে ডাকলাম, রামলাল, রামলাল। রামলাল সিঁড়ির কাছে মুখ বাড়িয়ে আমার দিকে তাকাতেই বললাম, হ্যাঁ রামলাল, গোবর্ধন বাবু এখনো ফেরেনি? রামলাল মাথা নাড়িয়ে চলে গেল। একটু পরেই নিচের তলা থেকে একটি মেয়েলি গলার কথা ভেসে এলো। শুনতে পেলাম, তার আর কি, যখন খুশি ইচ্ছে হলে বেরিয়ে পড়লো, যখন খুশি ইচ্ছে হলো বাড়িও চলে এলো। সব তো আমাকেই সামলাতে হয়। আজ আসুক একবার বাড়িতে। গোবর্ধন বাবুর স্ত্রীর গলা পেতেই মনে হলো একবার নিচে যাই। গোবর্ধন বাবুর স্ত্রীকে দেখার ইচ্ছেটা মনের মধ্যে তো রয়েছে, কিন্তু তারপরেই মনে হলো ব্যাপারটা ঠিক নয়। গোবর্ধন বাবু বাড়িতে নেই, তাছাড়া এভাবে এক মহিলার সামনে গেলে তিনি খানিকটা অস্বস্তি বোধ করতে পারেন। তাই জন্যই আমি আর নিচে নামলাম না, নিজের ঘরেই বসে রইলাম। খবরের কাগজ বাড়িতে প্রত্যেক দিনই রাখা হয়। খবর পড়তে পড়তে একটা খবর আমি দেখতে পেলাম। বেশ কিছুদিন আগে ধারাবি বস্তিতে এক জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছে। তবে বোমা খুব বেশি শক্তিশালী না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুব একটা বেশি নয়। কিন্তু বোমা বিস্ফোরণের পিছনে কার হাত ছিল সে কথা এখনো জানা যায়নি। তবে মনে করা হচ্ছে ওই বস্তিতেই কোনো ঘরে বোমা তৈরি করতে গিয়েই এমনটা হয়েছে। তাহলে কি গোবর্ধন বাবু এই ঘটনার কথাই বলছিলেন? গোবর্ধন বাবুর বউ চিমড়ির কথায় দুপুরের দিকে তার ফেরার খবরটা আমি বুঝতে পারলাম। নিচের তলায় ভদ্রলোকের স্ত্রী এবং তার সাথে কথা কাটাকাটির মধ্যে দিয়ে গোবর্ধনবাবু এক পর্যায়ে হাসতে হাসতে দোতলায় উঠে এলেন। আমি ব্যালকনির কাছে দাঁড়িয়েছিলাম। আমায় দেখেই বললেন, অজয়বাবু, আজ সন্ধ্যাবেলা আমার ঘরে আসুন, অনেক খবর আছে আপনার জন্যে। আমি তৎক্ষণাৎ বললাম, আচ্ছা একটা কথা ছিল, বলছি ওই যে বোমাটা ফেটেছে ধারাবি বস্তিতে, এর সঙ্গেও কি আপনার মানে এই গোটা ব্যাপারটার কোনো সম্পর্ক আছে? ওভাবে বললে আপনি ঠিক বুঝতে পারবেন না। আপনাকে প্রথম থেকেই ছোট করে বলি, ধারাবি বস্তি এমন একটা জায়গা যেখানে অনেকেই অনেক জায়গা থেকে এসে থাকতে শুরু করে। কে কোথা থেকে এসেছে, কেন এসেছে, কি করে, তার খোঁজ পাওয়াটাও পর্যন্ত মুশকিল। ওইসব লোকের মধ্যে যদি 2-3 জন অপরাধী মিশে থাকে তাকে কি খুঁজে পাওয়া যায়? আর বিশেষ করে মনে করা হয় এখানকার প্রায় 20% মানুষের অপরাধের সঙ্গে যুক্ত। বছর 2 আগে পুলিশ এখানকার লোকেদের গতিবিধি নজরে রাখতে গিয়ে বুঝতে পারে কিছু একটা হয়ে চলছে। মাঝে মাঝে বাড়ি থেকে বেশ কিছু লোক ওই এলাকায় আসতে শুরু করে। তাদের সঙ্গে 2-একবার ওয়েপেন দেখা গেছে। এমন একটা দলকে পুলিশ গ্রেফতার করেছিল, তাদের কাছে ওয়েপেন্স ছাড়াও বোমা এবং বোমা তৈরির অনেক সরঞ্জাম পাওয়া যায়। তারা ধারাবি বস্তির ভেতরে ঢুকেছিল, তারপরে বেরিয়ে যাওয়ার সময় ধরে নেওয়া যায় বোমা তৈরির জিনিসগুলো ওখান থেকে নিয়ে গিয়েছে, আর নয় সেখানে কিছুটা দিয়ে বাকিটুকু নিয়ে অন্য কোথাও যাচ্ছিল। এরপরেই পুলিশ ধারাবিতে নজর রাখতে শুরু করে। আর নজর রাখতে গিয়ে বোঝা যায় ওই বস্তির ভেতরে একটা চক্র রয়েছে, আর তার সাথে বেশ কিছু নামি দামি পয়সাওয়ালা মানুষেরও সম্পর্ক রয়েছে। গোটা ব্যাপারটা এমনভাবে ছড়িয়ে রয়েছে যে পুলিশ সাধারণভাবে প্রমাণ ছাড়া কোনো কিছুই করতে পারবে না। সামান্য সন্দেহের বশে কাউকে জেরা করা যায়, কিন্তু আমরা জানতাম এইসব অপরাধীদের মাথার উপর এমন কিছু হাত রয়েছে যাতে তাদের ছোঁয়াটাও খুব মুশকিল। এই জন্য প্রয়োজনীয় প্রমাণ জোগাড় করে একজনকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু
তার কাছ থেকে কোনো কিছুই বার করা যায়নি। তার কাছে বেশ কিছু অস্ত্র, বোমা এবং তার বাড়িতে বেশ কিছু দাগি অপরাধীকেও পাওয়া গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন জেল থেকে পালিয়েছিল, কিন্তু সে এখনো মুখ খোলেনি। একমাত্র সেই আমাদের কাছে ভরসা। ওর কাছ থেকে বাকিদের নাম জানতে পারলে তারপরেই কিছু একটা করা যাবে। কিন্তু কাল রাতে আপনি কোথায় গেছিলেন? আমাদেরই একজন লোকের কাছ থেকে একটা খবর পেয়েছিলাম। সেই খবর অনুযায়ী কাল রাতে একটা জায়গায় পুলিশকে নিয়ে হামলা করতে হয়েছিল, তবে সেখান থেকে কাউকে ধরা যায়নি। আমাদের যাওয়ার খবরটা ওরা কোনোভাবে পেয়ে গিয়েছিল। আমরা যখন গিয়ে পৌঁছই তার কিছুক্ষণ আগেই ওরা ওখান থেকে চলে গেছে। গোটা জায়গাটা দেখেই বোঝা যাচ্ছিল কিছুক্ষণ আগেও সেখানে অনেকে ছিল। তবে বেশ কিছু মালপত্র, টাকা পয়সা এবং অস্ত্রশস্ত্র আমরা ওখান থেকে পেয়েছি। বিশ্বাস করবেন না অজয়বাবু, যে পরিমাণ টাকা আমরা ওখান থেকে পেয়েছি তার নেহাত কম নয়। কিন্তু অমন একটা ছোটোখাটো দলের কাছে অত টাকা আর অস্ত্রশস্ত্র এলো কি করে? সেটাই হলো আসল চিন্তার বিষয়। গোটা ধারাবিতে এমন অনেকগুলো দল রয়েছে, তারা ছড়িয়ে রয়েছে এবং গোটা মুম্বাই শহর বিপদে রয়েছে। আমি অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম। ভদ্রলোক সামনের চেয়ারে বসে টেবিলের উপর দুটো হাত রেখে হাতের তালুতে মুখটা রেখে চুপ করে তাকিয়েছিলেন টেবিলের দিকে। বললাম, আচ্ছা তাহলে এখন কি করা যায়? কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। একটা খবর পাওয়া যেতে পারে, যদি সেটা থেকে কাউকে গ্রেফতার করা যায় তাহলে আমাদের কাছে প্রমাণ আস্তে আস্তে বাড়বে। কিন্তু সমস্যাটা হলো এইভাবে গোটা দলকে আটকানো যাবে না, তার জন্য অনেক সময় প্রয়োজন। একেবারে কোনো কিছুই করা যাবে না। একেবারে কিছু করতে গেলেই প্রতিপক্ষ সাবধান হয়ে যাবে। ধীরে ধীরে আস্তে আস্তে জাল পেতে জাল গুটিয়ে আনতে হবে। এই গোটা 1 বছর ধরে আমি শুধু জাল পেতে গিয়েছি। অজয়বাবু চুপ করে এখানে বসে জাল পেতে গেছি। এবার সেই জালে একটা একটা করে সব ধরা পড়বে। তার মানে আপনি এখানে 1 বছর ধরে শুধু শুধু চুপচাপ বসে নেই, আপনি এখানে এসে ওদের ধরার জন্য জাল পাততে শুরু করেছিলেন, আর এখন সেই জাল গোটানোর সময় এসছে, তাই তো? আপনি একজন জার্নালিস্ট, তাছাড়া আপনার এই সমস্ত অভিজ্ঞতা রয়েছে, তাই আপনাকে বাড়ি ভাড়া দিতে আমার আপত্তি হয়নি। বুঝতেই পারছেন এমন একটা কাজ আমার, আর আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, বৃদ্ধ কাজের লোক রয়েছে। ওদের ভরসায় তো আর বাড়ি খালি রেখে যাওয়া যায় না। তাছাড়া আমার স্ত্রী এমনিতে আর 5টা সাধারণ মহিলার মতো নন। তবে বুঝতেই পারছেন বিপদ তো আর বলে কয়ে আসে না। তাই আপনি থাকলে আমি এখানে এটা ভরসা পাবো। দেখুন, সত্যি বলতে আমার কাছে রিভলভার নেই, তবে আপনি যা করছেন সেটা ভালোর জন্যই করছেন, বিশেষ করে পুলিশের হয়ে কাজ করছেন। তাই আমার কাছ থেকে যতটা সাহায্য আপনি পেতে পারেন আপনি ততটাই চেষ্টা করব। বেশ, আপনি আমায় অনেকটা নিশ্চিন্ত করলেন অজয়বাবু। তবে যদি আপনি এখানে থেকে যান আর আমার সাথে আমার বাড়িতে থাকেন, তাহলে আমাদের কাজের ওখানে একটা সুবিধা হবে। কারণ এই গোটা দলটাকে ধরতে আমার কতদিন সময় লাগবে তা আমি নিজেও জানি না, এমনকি পুলিশও সেটা জানে না। কিন্তু একদিন না একদিন গোটা দলটাকে আমি ধরব। সপ্তাহখানেকের মধ্যেই দলের একটা ওই ঘোড়া বলতে পারেন, তাকে ধরার সম্ভাবনা রয়েছে। তাকে ধরতে পারলে অন্তত কয়েকদিনের জন্য দলটা নিষ্ক্রিয় হয়ে পড়বে। ঘোড়ার নাম কি? অজয়বাবু, ভুল করেও কিন্তু আপনার কাজ কিংবা খবরের কাগজের সঙ্গে এই সমস্ত কিছু জড়িয়ে ফেলবেন না। গোটা ব্যাপারটাই খুবই গোপন। সমস্ত দলটাকে না ধরা পর্যন্ত কোনো খবর বাইরে যাক, আমি সেটা চাই না। তবে হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি, সব কিছু হয়ে যাওয়ার পরে প্রথম খবরটা আমি আপনাকে দেব। যার কথা বলছি তার নাম যোগীনাথ সেনা। বড় বাজারের কাছে তার 2টো শপিং মল রয়েছে, বেশ বড় সড়ো। কিন্তু ওই যে যাদের অনেক আছে তারাই আরও বাড়ানোর জন্য 2 নম্বরই পথে চলে আসে অজয়বাবু। এই ভদ্রলোকের ক্ষেত্রে তাই হয়েছে। তবে একটা ঘোড়া আর শপিং মল এবং এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার আড়ালে অনেক কিছু পাচার করা হয়। প্রথমে এইকেই ধরতে হবে। সেদিন রাতে গোবর্ধন বাবুর সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো। অনেক কিছুই তিনি আমায় বললেন, কলকাতার কথা, এখানকার কথা, তার কাজের কথা, এমনকি রাজস্থানের কথাও, এবং তার স্ত্রীর ব্যাপারেও 2-1টা কথা আজ বললেন। রাতের দিকে কথাবার্তা হয়ে যাওয়ার পর আমি আমার ঘরে চলে এলাম। ভাবতে লাগলাম, সত্যিই কি এখানে থাকাটা ঠিক হবে? গোবর্ধন বাবু যা বলছেন তাতে একবার যদি অপরাধীদের দলটা খবর পেয়ে যায় যে গোবর্ধন বাবুই এই সমস্ত কিছু করছেন, তাহলে তার উপর সে হামলা করার চেষ্টা করবে। আর শুধু তাই নয়, তার স্ত্রী, তার বাড়ির কাজের লোক, আর তার সাথে যদি আমিও এখানেই থাকি, তাহলে আমাকেও তারা রেহাই দেবে না। কি দরকার আমার এসবের? বেশ তো আমি নিউজ পেপার আর
নিউজ চ্যানেলের রিপোর্টারের কাজ করে চলেছি, আর এখানে প্রাণের ঝুঁকিও আছে। তবে আরও একটা কথা, যদি এই প্রজেক্টটা ভালোভাবে করতে পারি তাহলে আমি এখানে নিজের ফ্ল্যাট পেয়ে যাব, স্যালারিটাও বাড়বে, উন্নতিও হবে। কি দরকার গোবর্ধন বাবুর মতো একজন পুলিশের গোয়েন্দার সঙ্গে নিজেকে জীবন ঝুঁকিতে ফেলা। তারপরেই অন্যদিকে আবার যেন নিজেরই মনে হলো, আমি তো এতটা ভীতু নই। ছোটবেলা থেকে বারবার অপরাধের পেছনে ছুটে যাওয়ার কথাই আমি ভেবেছি অপরাধীদের কিভাবে ধরিয়ে দেব। তার জন্য ছোটবেলায় ক্যারাটে, মার্শাল আর্ট সমস্ত কিছু আমি শিখেছি। যদিও অস্ত্রের সামনে সে সমস্ত কিছুই কাজে দেয় না, কিন্তু তবুও নিজের আত্মরক্ষার জন্য যতটা প্রয়োজন সেই সমস্তটাই আমি জানি। তাহলে শুধু শুধু কেন আমি ভয় পাচ্ছি? ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল আমার মায়ের মুখটা। মাকে কলকাতায় রেখে এসেছি, এ মাসে কিছু পাঠানো হয়নি। তাছাড়া স্যালারি পেতেও এখনো সপ্তাহ 2 বাকি। ওটা পেয়ে গেলেই কিছু টাকা পাঠিয়ে দিতে হবে। তাছাড়া গোবর্ধন বাবুকেও কিছু টাকা তো দিতেই হবে। থাকা খাওয়ার সমস্ত কিছুই তো আমি এখানেই করছি। সকালে বের হচ্ছি, সন্ধে ফিরছি, বাকি সবকিছু তো গোবর্ধন বাবুই দেখছেন। এমনকি বাড়িতে ফিরে আমার ঘরটাও মাঝে মাঝে গোছানো দেখছি। সেটা অবশ্য রামলাল করছে নাকি গোবর্ধন বাবুর স্ত্রী সেটা করছেন তার কিছুই বুঝতে পারছি না। এরপরের কয়েকটা দিন অতি সাধারণভাবেই কেটে গেল। বাড়ি ফিরে গোবর্ধন বাবুকে তার ঘরেই বসে থাকতে দেখতাম। খবরের কাগজের খাতাপত্র নিয়ে কাজ করতেও দেখতাম। তিনি গভীরভাবে মন দিয়ে কাজ করছে দেখে তার ঘরের মধ্যে আর যেতাম না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। তবে এর মধ্যে প্রত্যেক দিনই রামলাল আমার খাবার আমার ঘরে দিয়ে যেত, তাই নিচের দিকে খুব একটা যাওয়ার প্রয়োজনও হতো না, আর যেতামও না। একদিন সকালে ঘরের দরজায় ধাক্কা পড়তেই তাড়াতাড়ি উঠে পড়লাম, আর তাতেই মনে পড়ল আজ রবিবার। বাইরে থেকে গোবর্ধন বাবু বললেন, শুনেছেন অজয় বাবু, তাড়াতাড়ি উঠে পড়ুন, একটু বেরোতে হবে। এখন বেরোতে হবে, কিন্তু এত ভোরবেলা যাবেন কোথায়? চলুন না একটু হেঁটে আসি, সকাল সকাল তো আর বেরোনো হয় না। তাছাড়া আজ আপনার ছুটি। আমিও কথা মতো পোশাক বদলে রাস্তায় বেরিয়ে পড়লাম। বড় রাস্তার দিক থেকে গাড়ি ঘোড়ার শব্দ ভেসে আসতে লাগলো। এই ছোট রাস্তা দিয়ে পেছনের দিকে একটা ছোট মাঠ মতো রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে সেদিকটাতেই যেতে লাগলাম। সূর্যের আলো নিজের লাল রংটুকু ছড়াতে শুরু করেছে পূর্ব আকাশে। তবে এই পাশ থেকে ভালোভাবে দেখা গেলেও বড় রাস্তার ভেতর দেখা যাবে না। এদিকের বাতাসটাও বেশ সুন্দর। প্রাণ ভরে নিঃশ্বাস নিতে নিতে কয়েক পা দিতেই ঘুমটা যেন কেটে গেল মুহূর্তের মধ্যে। গোবর্ধন বাবু বললেন, অজয়বাবু, আপনাকে একটা কথা বলি, যদি আপনি চান তাহলে আপনি বাড়িটা বদল করতে পারেন। আপনার জন্য একটা ভালো বাড়ি আমি দেখে রেখেছি, আমার চেনাশোনা, ভাড়া খুব একটা বেশি নেবে না। ভদ্রলোকের এই কথায় আমি অবাক হয়ে গেলাম। বললাম, কেন বলুন তো? না, আসলে আমি ভাবলাম শুধু শুধু আপনাকে এই বিপদের মধ্যে টেনে আনা কেন। আমরা যেমন আছি তেমনই থাকি না। যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় সেটা তো খারাপ দেখায়, তাই না? তাছাড়া আপনার পরিবার রয়েছে, আপনি চাইলে অন্য কোথাও চলে যেতে পারেন। বাড়ি আমি আপনাকে দেখে দেব। আর হ্যাঁ, এই যে কদিন আপনি রইলেন তার জন্য আপনাকে টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। ভদ্রলোক সামনের দিকে হাঁটতে লাগলেন, আর পেছনে হাঁটতে হাঁটতে অবাক হয়ে আমি তার দিকে তাকিয়ে রইলাম। ভদ্রলোক কি মনের কথা বুঝতে পারেন? কাল রাতেও আমি এই কথাগুলোই ভাবছিলাম, আর তাই জন্যই কি তিনি আজ... তারপরেই বুঝতে পারলাম কেন তিনি এই কথাগুলি বলছেন। কাল রাতে মোবাইলে মায়ের সঙ্গে সামান্য কথা হচ্ছিল, তখনই মাকে টুকরো টুকরো কথাগুলো বলছিলাম আমি। বোধহয় তখনই তিনি কোনোভাবে কথাগুলি শুনতে পেয়েছেন। লজ্জিত গলায় বললাম, মানে গোবর্ধন বাবু, আমি আসলে মায়ের সাথে কথাগুলো ওভাবে বলতে চাইনি। আমি শুধু... জানেন অজয়বাবু, আমি এখানে এত দূরে এভাবে আসতাম না যদি ঝিমলি আমায় জোর না করতো। আমার স্ত্রীর সঙ্গে আপনার তখনও আলাপ হয়নি। আসলে আমার স্ত্রী একটু মুখ চোরা, সে নিজের মতো ঘরে থাকতেই ভালোবাসে, বাইরে কারোর সঙ্গে কথাবার্তা বলার মতো মানুষ সে ছিল না।
আস্তে আস্তে কেমন যেন বদলে গেছে। ওর জন্যই আমার এই পুলিশের গোয়েন্দাগিরি, এই কলকাতা যাওয়া, এখান থেকে আবার মুম্বাই এত বড় একটা কাজ হাতে নেওয়া, এই সমস্ত কিছু করতে হয়। কাল আপনার ব্যাপারে কথা বলেছি স্ত্রীর সঙ্গে, অনেক কিছুই আলোচনা হলো। সেও বলল শুধু শুধু আপনাকে এই বিপদের মধ্যে টেনে আনবো কেন বলুন তো। না গোবর্ধন বাবু, আপনি আপনি ভুল। আমার কথাটা শেষ হলো না, ঠিক তার আগেই ছোট মাঠের এক পাশের জঙ্গল মতো জায়গাটায় গাছের আড়াল থেকে বেরিয়ে এলো একটা কালো কাপড়ে ঢাকা মুখ, আর সঙ্গে সঙ্গেই রিভলভার বার করে আমাদের দিকে গুলি চালায়। ব্যাপারটা গোবর্ধন বাবু দেখতে পেয়েছিল আগে থেকে, আমি দেখতে পেয়েছিলাম পরে। তাই জন্যই গোবর্ধন বাবু আমায় এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতেই আমাদের মাথার ওপর থেকে গুলিটা ছিটকে গিয়ে লাগলো পেছনের দিকে। মাঠের মধ্যে বেশ কিছু লোকজন ছিল, তাদের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে গেল সঙ্গে সঙ্গে। গোবর্ধন বাবুর পরনে ধুতি আর পাঞ্জাবি, কিন্তু তা সত্ত্বেও তড়িৎ গতিতে তিনি ছুটে গেলেন ওই গাছটার দিকে। কিন্তু গাছের পিছনের দিকে জঙ্গল মতো জায়গাটায় আমি স্পষ্ট দেখতে পেলাম একটা লোক সেই জঙ্গলের জায়গাটা দিয়ে ছুটে কোথায় যেন মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। আমি চিৎকার করে ভদ্রলোককে বাধা দেওয়ার চেষ্টা করলাম, গোবর্ধন বাবু, গোবর্ধন বাবু একা যাবেন না। গুলির শব্দে আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু নার্ভাস তখন হয়ে পড়িনি। তাড়াতাড়ি এগিয়ে গিয়েছিলাম গোবর্ধন বাবুর পেছন পেছন। গোবর্ধন বাবু জঙ্গল মাত্র জায়গাটার ভেতরে ঢুকে পড়েছে, আমিও তার পেছন পেছন ঢুকে পড়লাম সেখানে। খানিকটা গিয়ে দেখি ভদ্রলোক এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমিও সেখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, ধরতে পারলেন? আপনার আপনার লাগেনি তো? না, প্রায় ধরে ফেলেছিলাম, তবে মুখে একটা মুখোশ পড়েছিল কালো রঙের, সেটা হাতে চলে এসেছে। ভদ্রলোক হাতটা তুলে দেখালো। আমি হাতে নিয়ে দেখলাম একটা কালো রঙের মুখোশ। অনেকটা টুপির মতো হলেও মুখোশটা গলা পর্যন্ত নেমে আসে, চোখ, নাক আর মুখের জায়গাটায় গোল করে কাটা। গোটা মুখোশটা কালো রঙের হলেও তার মাথার ওপরের দিকে একটা ক্রস চিহ্ন আঁকা। লাল রঙের সেই ক্রস চিহ্নটা যেন যেন একটা সিম্বল। গোবর্ধন বাবু তীক্ষ্ণভাবে মুখোশের দিকে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ, তারপরে গম্ভীর গলায় বললেন, আমার আগেই মনে হয়েছিল পুলিশের দলের মধ্যেই ওদের কোনো গুপ্তচর রয়েছে, তাই খবরটা ওদের কাছে চলে গেছে, এরপর আমাদের উপর হামলা হবে। কিন্তু আপনাকে ওরা চিনল কি করে? আর আপনি তো কাল রাতে অন্য পোশাকে ছিলেন, আজ আপনাকে দেখে কালকের সঙ্গে একদমই মেলানো যাবে না। খবর যে দিয়েছে সে আমায় ভালোভাবেই চেনে, আর এমন কাজ কে করেছে সেটাই তো বুঝতে পারছি না। একটা কথা হঠাৎ করে মনে হতেই আমি কেমন যেন চমকে উঠলাম। এই মাত্র দুদিন আগে অফিসেরই একজনের সাথে গোবর্ধন বাবুর ব্যাপারে কথা বলছিলাম। ভদ্রলোক যে গোয়েন্দা সে কথা বলিনি, তবে ভদ্রলোকের বাড়িতে আমি রয়েছি, বেশ ভালো তার ব্যবহার, এ সমস্ত নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম। সেও আমায় কিছু জিজ্ঞাসাবাদ করেছিল, এ কথা সে কথা। গোবর্ধন বাবু বোধহয় আমার এই মনের কথাটা বুঝতে পারলেন, বললেন, অজয়বাবু, মুখ ফুসকে কাউকে আমার কথা বলে দেননি তো? সাবধান, আমি কিন্তু আপনাকে বিশ্বাস করে কথাটা বলেছি। এই মুহূর্তে আমার পরিচয় মোটেও বাইরে আনা যাবে না, তাতে কিন্তু সবারই বিপদ। না না, আমি কাউকে আপনার কথা বলিনি। অন্তত আপনি যে গোয়েন্দা, পুলিশের সাহায্য করছেন, কিংবা এখানকার সমস্ত কেসের কোনো কথাই আমি মুখ ফুসকে কাউকে বলিনি। গোবর্ধন বাবু একটা হাত মুঠো করে অন্য হাতের তালুতে একটা ঘুষি মেরে বললেন, কি করলো এই কাজটা? আমাদের বেশ কিছুদিন সাবধানে থাকতে হবে। চলুন বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে এলাম সেদিনের মতো। সেদিন নিজের মতোই অফিসের জন্য বেরিয়ে পড়েছি। ছোট রাস্তা ধরে এগিয়ে বড় রাস্তার কাছে এসে পড়েছি। এমন সময় মনে হলো আমার পিছু পিছু কয়েক হাত দূরে কে যেন হেঁটে হেঁটে আসছে। একবার পেছনের দিকে ঘুরে তাকালাম, দেখলাম আশেপাশে অনেক লোক রয়েছে, আমার পেছনে অনেকেই আসছে। তখনই তার মধ্যে একজনের দিকে আমার নজর পড়ল। মাঝবয়সী চেহারা, তিনি যেন আমার দিকেই তাকিয়েছিলেন। আমি পেছনে তাকাতেই অন্যমনস্কভাবে এগিয়ে আসতে লাগলেন। আমি আবারও এগিয়ে গিয়ে রাস্তাটায় বাঁক নিলাম।
বেশ খানিকক্ষণ পর পেছনে তাকিয়ে দেখলাম সেই ভদ্রলোক তখনও আমার পেছনে এগিয়ে আসছে। কি যেন মনে হতে আমি রাস্তার এক পাশে থমকে দাঁড়ালাম। তারপর চলার গতি একেবারে কমিয়ে দিলাম। ভদ্রলোক এবারে আমার প্রায় কাছাকাছি এসে পড়লেন। তারপরেই আমার পাশ থেকে চলে যাওয়ার সময় তার সঙ্গে আমার একটা ধাক্কা লাগলো। আর একটু হলে আমি ছিটকে গিয়ে পড়তাম। ভদ্রলোক আমায় ধরে ফেললেন। তারপরেই বললেন, একটু সাবধানে থাকবেন, বুঝলেন? কখন কি হয়ে যায়। আমি কিছুই বুঝতে পারলাম না। কিছু একটা বলতে যাব তার আগেই ভিড়ের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমি হাঁটতে শুরু করব তার আগেই দেখি আমার আমার পকেটের মধ্যে যেন কি একটা দলা পাকানো কাগজ রয়েছে। সেটা খুলতেই দেখতে পেলাম কাগজের ওপরে সেই লাল রঙের ক্রস চিহ্ন, যেটা আমি ওই কালো মুখোশের ওপর দেখেছিলাম। আর তার নিচে লেখা, শখের গোয়েন্দা সাবধান। আমি আবারও সামনের দিকে তাকালাম। লোকটা কোথাও নেই। লোকটাকে ভালোভাবে দেখতেও পাইনি। চারিদিকে লোকজন, সবাই এদিক ওদিকে এগিয়ে যাচ্ছে, কেউ কাউকে দেখে না। এদিক ওদিকে তাকালাম। আমার থেকে সবাই এগোতে লাগলো, কিন্তু আমি থমকে দাঁড়িয়ে রইলাম। বারবার মনে হতে লাগলো, এখন এখন কি করা যায়। অফিসে পৌঁছে গোটা সময়টাই এই একটা কথাই ভাবতে লাগলাম, গোবর্ধন বাবুকে কি ব্যাপারটা জানাবো? কিন্তু তাতে যদি ভদ্রলোক, না, আমার মাথাটা কিছুতেই কাজ করছিল না। বাড়ি ফিরে সোজা নিজের ঘরের দিকে চললাম। এরপর কি মনে হতে গোবর্ধনবাবুর ঘরে গিয়ে দেখি তিনি গভীর মন দিয়ে কাগজ পড়ছেন। গোবর্ধনবাবুর ঘরে আসার সময় এখন আমার দরজা নক করতে হয় না, দরজা ঠেলে ভেতরে ঢুকলেই হলো। সামনের চেয়ারে বেশ কিছুক্ষণ বসে রইলাম। গোবর্ধনবাবু কিছুই বললেন না। পরে মনে হলো ওনাকে কথাটা বলে দেওয়াই ভালো। কি ব্যাপার অজয়বাবু, কিছু বলবেন নাকি? কোনো হুমকি চিঠি পেয়েছেন নাকি? আমার পিছনে লোক লেগেছে, বুঝতেই পেরেছি। আপনি কি করে জানলেন? আপনি অন্যমনস্কভাবে দুবার আপনার পকেটের কাছে হাত রেখেছেন, অর্থাৎ আপনার পকেটে কিছু একটা আছে। আপনার পকেটে নিশ্চয়ই বন্দুক থাকবে না, থাকলে চিঠি কিংবা কাগজ থাকতে পারে। আর সেটাই আমার ধারণা, যে আপনাকে কেউ চিঠি পাঠিয়েছে আমার জন্য। এবার দিন তো। মন্ত্রমুগ্ধের মতন কাগজটা বার করে ভদ্রলোককে দিলাম। উনি কাগজটা বন্ধ করে নিচে নামিয়ে রেখে বললেন, দেখুন অজয়বাবু, এখনো আপনাকে বলছি, আপনি যদি চান তাহলে এখান থেকে চলে যেতে পারেন। বিপদ হলে কিন্তু আপনারও হতে পারে। এই কথা শোনার পরও কি মনে হতে একটা কথাও না বলে সেখানেই বসে রইলাম। তারপর নিজের ঘরে চলে এলাম। এক সময় বুঝতে পারলাম শরীর গরম হতে শুরু করেছে, জ্বর আসবে নাকি। বারবার মনে পড়ছিল সেই লোকটার কথা, আর চোখের সামনে ভেসে উঠছিল সেই কালো রঙের মুখোশের ওপর ওই লাল রঙের ক্রস চিহ্নটা। গোবর্ধন বাবুর কোনো বিপদ হবে না তো? যদি হয়, সে রাতে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, এখানে আর নয়, কাল সকালেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু পরের দিন সকালে যে আমার জন্য কি অপেক্ষা করছিল, সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর সেটার জন্য গোবর্ধন বাবুও কি প্রস্তুত ছিলেন তা জানি না। আপনারা এতক্ষণ শুনছিলেন সুকান্ত দাশের কলমে গোয়েন্দা গোবর্ধন সিরিজের প্রথম গল্প, গোয়েন্দা সাবধান। আজকের গল্প পাঠে ছিল কুন্তল, গোবর্ধনের চরিত্রে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে পার্থপ্রতিম দাস, খুশি বসু, রাজপ্রতাপ ও তুষার। গল্পের সূত্রধর আমি আসলজন, শব্দ সংযোজন এবং আবহে ঈশান। আমাদের আজকের পর্বটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ছিল পার্থপ্রতিম। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক করুন, কমেন্ট করুন, আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সঙ্গে।
আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবারও অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।